গুড ইভিনিং, হ্যালো এভরিওয়ান। স্বাগত জানাচ্ছি গন্তব্য ঢাবি থেকে একাডেমিক ক্লাসে। আজকে আমাদের আইসিটির ক্লাস 1। আমাদের আজকের টপিক হচ্ছে আইসিটির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস চ্যাপ্টারের প্রথম ক্লাস আজকে সংখ্যা পদ্ধতি। তোমরা একটু সবাই জয়েন হয়ে নাও, আমরা একটু সময় নেই, একটু কমেন্ট করে জানাও আমাকে আমার ভয়েস ঠিকঠাক আছে কিনা, আমার সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। তানজিল আহমেদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুতাসিম ফুয়াদ তন্ময় আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। শিপন মিয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লামিয়া ইসলাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তোমরা কেউ একজন জানাও আমার ভয়েস ঠিকঠাক আছে কিনা, সাউন্ড শুনতে পাচ্ছ কিনা। লামিয়া ইসলাম কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। লামিয়া ইসলাম ভালো আছি, সাউন্ড ক্লিয়ার ভাইয়া। ওকে, থ্যাংক ইউ এমডি শিপন মিয়া, সাউন্ড ক্লিয়ার আছে। আমরা 30 সেকেন্ড সময় নেই, একটু সবাই জয়েন হয়ে দেখো আমাদের লাইভ ক্লাসে। একটু লেট করে চলে এসেছি আমরা, যদিও 4টায় ক্লাস শুরু করার কথা ছিল, কিন্তু একটু টেকনিক্যাল এরর থাকার কারণে ক্লাসটা 15 মিনিট পরে শুরু হলো। তোমরা পরিচিত যারা আছো সবাই সবাইকে একটু মেনশন দিয়ে দাও, মেনশন দিয়ে দিলে আমরা ক্লাসটা সবাই একসাথে করি। এমডি শিপন মিয়া ভাইয়া 4:15 শুরু করবেন, কারণ আসরের নামাজ আছে তো। হ্যাঁ ভাইয়া, এই 4টায় তো মনে হয় আজান দেয়। ফুয়াদ হাসান নাবিল, আলাদা গ্রুপ খুলবেন না? হ্যাঁ ভাই, আলাদা গ্রুপ খুলবো আজকে রাতের মধ্যে, আলাদা গ্রুপ খুলে এখানে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। দিলে তোমরা যারা 25-26-এর আছো তোমরা ওই গ্রুপে জয়েন করে নিবা। শেষ সিরকুট আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা শুরু করি আমাদের ক্লাসটা। আজকের ক্লাস হচ্ছে আইসিটির সংখ্যা পদ্ধতি, আমাদের লেকচার 1। আজকে আমরা পড়ব হচ্ছে তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি নিয়ে। অল ওকে রাতুল? টান দিয়ে চাপাই দিয়ে যাবে। আচ্ছা, সংখ্যা পদ্ধতি পড়ব। সংখ্যা পদ্ধতিতে পড়ার আগে আমাদের জানতে হবে সংখ্যা পদ্ধতিটা আসলে কি। সংখ্যা পদ্ধতির একটা ডেফিনেশন আমরা এখানে লিখেছি, যে বিভিন্ন সাংকেতিক বা মৌলিক চিহ্ন বা অঙ্ক ডিজিট ব্যবহার করে সংখ্যা লিখা এবং প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। এটা একেবারে ফর্মাল ভাবে যদি আমরা বলি, ডিটেলস যে সংখ্যাটা সেই সংখ্যা হচ্ছে এটা। কিন্তু আমরা একেবারে সহজভাবে যদি বলি, সেটা হচ্ছে কোনো সংখ্যা লিখা এবং প্রকাশ করার যে পদ্ধতি, সেই পদ্ধতি কি হচ্ছে সংখ্যা পদ্ধতি বলা হয়। অর্থাৎ আমি একটা সংখ্যা লিখবো, লিখে প্রকাশ করার জন্য যে পদ্ধতিটা ব্যবহার করব সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতির সাহায্যে আমরা সংখ্যাকে কি করতে পারবো? গণনা করতে পারবো, সংখ্যার যোগ বিয়োগ করতে পারবো, সংখ্যার প্রকাশ করতে পারবো। তো সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমার কিছু নিয়মাবলী মেনটেন করে সংখ্যা পদ্ধতি লিখতে হয়, বা এটা সংখ্যা পদ্ধতির কিছু নিয়ম থাকে। এখানে 3টা নিয়ম লিখে দিয়েছি, যে বিভিন্ন নির্দিষ্ট প্রতীকের সাহায্যে প্রকাশের সুনির্দিষ্ট নিয়মাবলী থাকে, এটা সংখ্যার যোগ বিয়োগ করার জন্য কিছু নিয়মাবলী থাকে, তার ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যায় প্রকাশ করার জন্য কিছু নিয়মাবলী থাকে। তো এগুলো হচ্ছে একটা সংখ্যা পদ্ধতির নিয়মাবলী, তোমরা এগুলো পড়বা, এগুলো এমসিকিউতে আসে। তারপরে আসি আমরা সংখ্যা আসলে কি। সংখ্যা হচ্ছে একটা উপাদান, কোন একটা সংখ্যা পদ্ধতির গণনা করার জন্য, পরিমাপ করার জন্য আমরা যে উপাদানটা ব্যবহার করি সেটা হচ্ছে কি সংখ্যা। আর ডিজিট বা অঙ্ক কি? ডিজিট বা অঙ্ক হচ্ছে আমাদের কোনো সংখ্যা পদ্ধতিতে আমরা যেই মৌলিক অঙ্কগুলো ব্যবহার করি, যে মৌলিক চিহ্নগুলো ব্যবহার করি, যে প্রতীকগুলো ব্যবহার করি, তাকে বলা হয় ওই সংখ্যা পদ্ধতির ডিজিট
বা অঙ্ক। যেমন আমি বললাম আমরা এতদিন পর্যন্ত যে সংখ্যা পদ্ধতিটা পড়ে এসেছি সেই ক্লাস 1 থেকে এই 11-12 পর্যন্ত যেই সংখ্যাটা, এই ধরো আমি এই সংখ্যা একটা সংখ্যা লিখলাম 15, এই 15 সংখ্যা লিখতে গিয়ে আমি এখানে দুইটা অঙ্ক ব্যবহার করছি, 5 একটা অঙ্ক ব্যবহার করছি, 1 একটা অঙ্ক ব্যবহার করছি। এই যে 5 আর 1 ব্যবহার করলাম, এই ছোট ছোট ক্ষুদ্র মানে একেবারে সর্বনিম্ন বা সব থেকে ছোট ছোট যে ডিজিটগুলো ব্যবহার করি এগুলোই হচ্ছে অঙ্ক বা ডিজিট একটা সংখ্যা পদ্ধতির। আশা করি বুঝতে পেরেছো। আর এখানে এই ডিজিটের সংজ্ঞা লিখা আছে, এখানে সংখ্যার সংজ্ঞা লিখা আছে, সংজ্ঞাগুলো পড়বা, কখনো কখনো সিকিউর কতে সংজ্ঞা চলে আসে। তারপরে আসি আমরা স্থানীয় মান কি। কোন সংখ্যা পদ্ধতিতে অঙ্কের পজিশন বা অবস্থান বোঝায় স্থানীয় মান দিয়ে। স্থানীয় মানটা কি, যেমন আমি একটা সংখ্যা লিখছি এখানে 548, এই সংখ্যার স্থানীয় মান এটাকে বলা হয় একক স্থানীয় অঙ্ক। একেবারে ক্লাস 2-3 আমরা পড়ছিলাম যে কোন সংখ্যার প্রথমে একক, তারপরে কি থাকে দশক, তারপরে এই পাশে থাকে শতক, এভাবে পড়ছিলাম একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি আমরা পড়ে এসেছিলাম সংখ্যার স্থানীয় মান। অর্থাৎ এই পাশের কোনো একটা সংখ্যা লিখলে একটা সংখ্যা লিখলাম, এই সংখ্যার এই বাম পাশে ডান পাশের প্রথম সংখ্যাটি বুঝে আমরা একক স্থানীয় অঙ্ক, মানে এর মান 1। আমি এই যে পরের সংখ্যাটায় আসবো তার মান বোঝায় দশক স্থানীয় অঙ্ক, অর্থাৎ 10 × 1। তারপরে আমি এখানে যে একটা সংখ্যা লিখলাম এটার মান বোঝায় শতক স্থানীয় অঙ্ক, অর্থাৎ তার সাথে আমি 100 গুণ করব। তাহলে এই তিনটার যে যোগফলটা আসবে, টোটাল সংখ্যাটা আসবে। 1 কে 1 দিয়ে গুণ করলে হবে 1, 1 কে 10 দিয়ে গুণ করলে হবে 10, 1 কে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে হবে 100। এই তিনটাকে যদি যোগ করি অ্যান্সার দাঁড়াবে 111। তো এইভাবে একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, শতক স্থানীয় অঙ্ক, এই প্রত্যেকটা স্থানীয় মান মেনটেন করে একটা সংখ্যা পদ্ধতি কি করে, আমার তার ডিজিট বা তার অঙ্কগুলোকে নিয়ে একটা নিজস্ব সংখ্যা গঠন করে থাকে। তো এই স্থানীয় মানটা আশা করি বুঝতে পেরেছো, কোনো একটা সংখ্যার পজিশন বা অবস্থানকে বোঝায় স্থানীয় মান। এখানে দেখো 5 8 4 লিখছি, 8 দিয়ে বোঝাচ্ছি আমি কি একক স্থানীয় মান, অর্থাৎ 8 এর সাথে 1 গুণ হবে, এখানে 40 এর সাথে 10 গুণ হবে। তারপরে এখানে 4 ছিল, 4 এর সাথে 10 গুণ হয়ে 40 হয়েছে, 4 এর সাথে 10 গুণ করেছি। এখানে আমার 5 ছিল, 5 এর সাথে 100 গুণ হয়েছে, তাহলে এখানে টোটাল 500 হয়েছে, আর সবগুলোর যোগফলে দাঁড়াইছে আমার এখানে 548। স্থানীয় মান ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও ভাইয়াকে, স্থানীয় মান সম্পর্কে কোনো প্রবলেম আছে কিনা, স্থানীয় মানটা বুঝতে পেরেছো কিনা। আফরিন জাহান সাথী, ভাইয়া সাউন্ডটা একটু বাড়িয়ে দিলে ভালো হতো। এই সাউন্ড কি ঠিকঠাক আছে না আমার? এই সাউন্ড নিয়ে কারোর কোনো প্রবলেম হচ্ছে একটু জানাও তো। সাউন্ড নিয়ে কারোর কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু জানাও। ফোরকান রাতুল, ওকে ওকে, সাউন্ড ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার। সাইফুল ইসলাম ক্লিয়ার, প্রিন্স রহিম সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, স্থানীয় মান যদি আমাদের ক্লিয়ার হয়, এরপরে আসি আমরা রেডিক্স পয়েন্ট সম্পর্কে। আমরা যখন সংখ্যা লিখি সংখ্যায় দশমিক ব্যবহার করি আমরা। আমি লিখলাম 575.75, এই সংখ্যাটা লিখতে গিয়ে আমি দুইটা পার্ট করে ফেলেছি, একটা পার্ট তার বাম পাশে আছে, আরেকটা পার্ট তার ডান পাশে আছে, মাঝখানে আমি একটা পয়েন্ট ব্যবহার করছি। এই যে পয়েন্ট, এটাকে আমরা দশমিক বলি বাংলায়, কিন্তু এর নামটা হচ্ছে রেডিক্স পয়েন্ট। হ্যাঁ, এই যে রেডিক্স পয়েন্ট, অর্থাৎ পজিশনাল সংখ্যা পদ্ধতিতে প্রতিটি সংখ্যাকে ডট বা রেডিক্স পয়েন্ট দিয়ে পূর্ণাংশ এবং ভগ্নাংশ দুটি অংশে ভাগ করা হয়। অর্থাৎ এই যে সংখ্যাটা ছিল এটার পূর্ণ অংশ অর্থাৎ ইন্টিজার মান হচ্ছে এইটুকু, আর ভগ্নাংশ হচ্ছে এই 0.75 এইটুকু। তো এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। এর বাম পাশকে বলা হয় পূর্ণ সংখ্যা, আর ডান পাশকে বলা হয় কি ভগ্নাংশ সংখ্যা। সেম ভাবে এখানে লিখছি এই সংখ্যাটা হচ্ছে 12.36। পরের সংখ্যাটাকে আমরা আলাদা আলাদা অঙ্কে বলবো, ডিজিটে বলবো 12.36। এটাকে আবার কেউ 36 বলো না, বললে কেউ ভুল বুঝবে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই রেডিক্স পয়েন্টের পরে আমরা পূর্ণ সংখ্যাটা বলি না, রেডিক্স পয়েন্টের পরে আমরা প্রত্যেকটা ডিজিটকে আলাদা আলাদা করে বলি। অর্থাৎ 12.36 এই রেডিক্স পয়েন্টের বামের অংশ হচ্ছে পূর্ণাংশ আর ডানের অংশ হচ্ছে ভগ্নাংশ। এই পূর্ণ অংশের সর্ববামের যে সংখ্যাটা এটাকে বলা হয় এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, অথবা এমএসডিও বলা যায় এটাকে, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। আর তার যে রেডিক্স পয়েন্টের যে পরের অংশটা আছে অর্থাৎ ভগ্নাংশ, ভগ্নাংশের সর্ববামের যে ডানের যে সংখ্যাটা এটাকে বলা হয় এলএসবি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট, অথবা এলএসডি, লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। যখন
আমরা বাইনারি সংখ্যায় বলবো তখন তাকে বিট বলতে পারবো, আর যখন অন্য বাকি সংখ্যায় বলবো তখন তাকে ডিজিট বলতে পারবো। আচ্ছা, রেডিক্স পয়েন্টের পরে আসি আমরা। দেখি, রেডিক্স পয়েন্টের পরে আসবো সংখ্যা পদ্ধতির বেস, সংখ্যা পদ্ধতির ভিত্তি অথবা সংখ্যা পদ্ধতির বেস নিয়ে। দেখো, সংখ্যা পদ্ধতির ভিত্তি, সংখ্যা পদ্ধতির ভিত্তি, এটাকে আমরা ইংরেজিতে বেস বলি। অর্থাৎ কোনো একটা সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস বলতে বুঝি আমরা ওই সংখ্যা পদ্ধতিতে সর্বমোট কতগুলো মৌলিক অঙ্ক থাকে, যতগুলো মৌলিক অঙ্ক থাকে অথবা যতগুলো ডিজিট থাকে, এই সবগুলোর মোট সংখ্যাকে বলি আমরা ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। অর্থাৎ আমি যদি একটা সংখ্যা পদ্ধতি লিখি 48 মানে 48, এটার নিচে 10 লিখে দিছি, এই 10 দিয়ে বোঝাচ্ছি এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। অর্থাৎ এটা যেই সংখ্যা পদ্ধতি, ওই সংখ্যা পদ্ধতিতে সর্বমোট সংখ্যা আছে 10টি, সর্বমোট অঙ্ক আছে 10টি, সর্বমোট ডিজিট আছে 10টি। অর্থাৎ কোন সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত সর্বমোট অঙ্ক। আর এই বেসটাকে কিভাবে লেখা হয়? এই বেসটাকে লেখা হয় কোনো একটা সংখ্যাকে যখন আমি লিখব, লিখে তার ব্রেকেট দিব, ব্রেকেট দিয়ে ডান পাশে নিচে লিখে দিব তার বেস বা ভিত্তি। তো বেস ভিত্তি লেখা হয় ব্রেকেট দিয়ে ডান পাশে নিচে, আর বেস বা ভিত্তি হচ্ছে সংখ্যা পদ্ধতির মোট অঙ্ক বা ডিজিট সংখ্যা। এরপরে আসি আমরা সংখ্যা পদ্ধতির ক্লাসিফিকেশন বা সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নিয়ে। সংখ্যা পদ্ধতির প্রকারভেদের মধ্যে আমরা দেখব যে উপস্থাপন অথবা প্রকাশের উপর ভিত্তি করেই সংখ্যা পদ্ধতি প্রথমত দুই প্রকারে হয়। সংখ্যা পদ্ধতি হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি অথবা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ বাংলায় আমরা এদেরকে বলে থাকি স্থানিক সংখ্যা পদ্ধতি অথবা কি অস্থানিক সংখ্যা পদ্ধতি। নন পজিশনালকে বলা হয় অস্থানিক সংখ্যা পদ্ধতি, অস্থানিক সংখ্যা পদ্ধতি। আর যেটা হচ্ছে পজিশনাল তাকে বলি আমরা স্থানিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা, স্থানিক সংখ্যা পদ্ধতি কোনগুলো? স্থানিক সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য মৌলিক চিহ্ন থাকে, বেস থাকে, ভিত্তি থাকে এবং তার অবস্থানের স্থানীয় মানের প্রয়োজন হয়, তাকে আমরা বলি পজিশনাল সংখ্যা পদ্ধতি অথবা স্থানীয় সংখ্যা পদ্ধতি। আর অস্থানিক কোনটা? যার কোনো বেস নাই, ভিত্তি নাই এবং যার কোনো কি নাই, পজিশন নাই, অর্থাৎ সে স্থানীয় মান মেনে চলে না। আমরা একটু আগে স্থানীয় মান পড়লাম না ভাইয়া? সেই স্থানীয় মানটা কেমন? একটা এক্সাম্পল যদি দেন, আমরা এক্সাম্পল দিতে পারি রোমান সংখ্যা। রোমান সংখ্যা, রোমান সংখ্যা কোনগুলো? রোমান সংখ্যা হচ্ছে আমাদের, যেমন আমি লিখলাম xi, এটা দিয়ে কি বোঝাই? এটা দিয়ে x দিয়ে বোঝায় 10 আর i দিয়ে বোঝায় কি 11। আমি লিখলাম xxi, এটা দিয়ে কি বোঝায়? 10 10 20 আর 1 কত? 21। এখন তাকে যদি বলো স্থানীয় মান লিখতাম, স্থানীয় মান ছিল এককের ঘর, এটা 1, i এর সাথে যদি আমি এখানে 1 গুণ করি, এটার ভ্যালু দাঁড়ালো ধরো 1, এটা 10, তার সাথে যদি আমি আবারও 10 গুণ করে দেই, তাহলে তার মান দাঁড়াচ্ছে হচ্ছে আমার 10 10 100। তার যদি আবার আমি শতক গুণ করি তার সাথে, তখন দাঁড়াবে হচ্ছে 1000, তাহলে মান দাঁড়াচ্ছে হচ্ছে 1101। অর্থাৎ এর ভ্যালুটা দাঁড়াচ্ছে 1101 যদি আমি স্থানীয় মানে লিখি। আর স্থানীয় মান ছাড়া এর মান হচ্ছে কত আমার? মাত্র 21। অর্থাৎ এই সংখ্যা পদ্ধতিগুলো কি করে না? স্থানীয় মান মেনে চলে না। অর্থাৎ এগুলো হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি অথবা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর স্থানিক সংখ্যা পদ্ধতি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিগুলো স্থানীয় মান মেনে চলে। যেমন আমরা এতদিন যাবত পড়ে আসতেছি যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলো অর্থাৎ ডেসিমাল সংখ্যা আমরা পড়ছি ছোট সময় থেকে, 1 2 3 4 5 6 7 8 9 10 যে সংখ্যাগুলো পড়ে আসছি আমরা, এই সংখ্যাগুলো হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ এই পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্লাসিফিকেশনের মধ্যে আমরা তাকালে পাবো 4 ধরনের। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতির কোনো কি নাই, ক্লাসিফিকেশন নেই। অনেক ধরনের সংখ্যা পদ্ধতি আছে। প্রাচীন গ্রিকের যে সংখ্যা পদ্ধতি সেটা কি ছিল? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। মিশরীয় সংখ্যা পদ্ধতি যেটা ছিল আগে, সেটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই রোমান সংখ্যা পদ্ধতি, এগুলো কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। বিভিন্ন প্রতীক দিয়ে, বিভিন্ন কাকের চিহ্ন দিয়ে, বিভিন্ন প্রাণীর চিহ্ন দিয়ে
এই সংখ্যা পদ্ধতিগুলো কি করা হতো, সংখ্যার মান বোঝানো হতো। আর আমাদের এই পজিশনাল সংখ্যা পদ্ধতি প্রত্যেকটার একটা করে ভিত্তি আছে। তাহলে এই পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার কি কি, একটা হচ্ছে ডেসিমাল, একটা বাইনারি, একটা অক্টাল, একটা হেক্সাডেসিমাল, অর্থাৎ চারটি সংখ্যা। এই পজিশনাল সংখ্যা পদ্ধতি চারটাকে আমরা কিভাবে চিনব, এই দশমিক সংখ্যা অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যা, এই সংখ্যায় সর্বমোট সংখ্যা আছে 10টা। কোন 10টা, প্রতিটা সংখ্যার পদ্ধতির সংখ্যা শুরু হয় 0 দিয়ে এবং 0 থেকে তুমি 10 পর্যন্ত যাবা, 10টা সংখ্যা গুনবা, তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9, এই 9 পর্যন্ত মোট 10টা ডিজিট নিয়ে আমার কি হয়, এই সংখ্যা পদ্ধতি হয়। সেই সংখ্যা পদ্ধতিকে আমরা বলি দশমিক সংখ্যা পদ্ধতি অথবা ডেসিমাল সংখ্যা পদ্ধতি, যার বেস হচ্ছে 10। এক্সাম্পল দিলাম, এই যে বেস নিচে লিখে রাখলাম 10, কোন সংখ্যার ডান পাশে ব্রেকেট দিয়ে বেস লেখা হয়, তাহলে 54 নিচে ডান পাশে 10 লিখেছি, সুতরাং এটা বোঝাচ্ছে দশমিক সংখ্যা। সেম ভাবে বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে 2, অর্থাৎ এখানে মৌলিক অঙ্ক থাকবে কয়টা, মৌলিক অঙ্ক থাকবে 2টা, কারণ এই সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2। আর এই 2টা কোন সংখ্যা থাকবে, 0 থেকে শুরু হবে, তারপরে 0 আর 1, এই 2টা সংখ্যা হচ্ছে বাইনারি সংখ্যা, অর্থাৎ 0 1 দিয়ে যত সংখ্যা থাকবে যদি বেস নিচে ব্র্যাকেট দিয়ে 2 লেখা হয়, সুতরাং বোঝা যাবে এটা বাইনারি সংখ্যা। তাহলে 1 0 0 1 2, এটা কি সংখ্যা, এটা বাইনারি সংখ্যা। তারপরে তাকায় অক্টালে, অক্টাল কি, অক্টাল হচ্ছে 8 ভিত্তিক সংখ্যা। অক্ট আমরা নাম শুনলেই বুঝি, অক্টাল মানে 8টা সংখ্যা থাকবে এখানে, এর ভিত্তি হচ্ছে 8, 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা ডিজিট। তাহলে এখানে কয়টা ডিজিট, 8টা ডিজিট, এখানে কয়টা ডিজিট, 2টা ডিজিট, এখানে কয়টা ডিজিট, 10টা ডিজিট। আচ্ছা, এরপরে আসি আমরা হেক্সাডেসিমাল সংখ্যা। হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি হচ্ছে 16, অর্থাৎ 16টা অঙ্ক থাকবে এখানে, প্রতিটা আলাদা আলাদা নিজস্ব 16টা মৌলিক অঙ্ক থাকবে। সেগুলো কি কি, 0 1 2 3 এরকম করে 9 পর্যন্ত 10টা ডিজিট, অর্থাৎ 9 পর্যন্ত যাব 10টা ডিজিট। 9 এর পরে 10 তখন আসবে, তখন তো সংখ্যা আবার রিপিট হয়ে যায়, তাই 10 থেকে না, তারপরে 10-এর মানকে বুঝে আমরা এ দিই, অর্থাৎ এ থেকে আমার এফ পর্যন্ত আরো 6টা ডিজিট, 0 থেকে 9 পর্যন্ত 9টা ডিজিট, এ থেকে এফ পর্যন্ত 10টা ডিজিট। তাহলে এর মান কত, এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14, এফ এর মান 15। এই মোট 16টা ডিজিট নিয়ে যে সংখ্যা পদ্ধতি হয়, সেই সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ হেক্সা মানে 6, ডেসিমাল মানে 10, অর্থাৎ 6 আর 10 যোগ করলে হয় 16, 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এক্সাম্পল 54AC, নিচে দিছি কত 16, অর্থাৎ 16। এটা একটু নিচে হবে, এটা হয়তো টাইপিং মিস্টেক হয়েছে, একটু নিচে হবে, ব্র্যাকেট দিয়ে বরাবর থাকবে না, একই লাইনে থাকবে না, নিচে হবে, এই সংখ্যার মতো নিচে হবে এটা। তো এটা হচ্ছে 16 ভিত্তিক সংখ্যা অথবা হেক্সাডেসিমাল সংখ্যা। এই হলো আমাদের পজিশনাল নাম্বার, মোট 4 রকমের, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল। এর ভিত্তি সংখ্যায় মৌলিক অঙ্ক কতগুলো থাকে, সংখ্যা কি। অনেক সময় সংজ্ঞা আসে যে ভাইয়া বাইনারি সংখ্যার সংজ্ঞা দেন, বা প্রশ্নের মধ্যে বলে যে ডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। আমরা লিখব যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত সর্বমোট 10টা ডিজিট ব্যবহৃত হয় এবং তার ভিত্তি বা বেস হচ্ছে 10, ওই সংখ্যা পদ্ধতিকে কি বলে, দশমিক সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 মোট 2টি মৌলিক অঙ্ক ব্যবহৃত হয় এবং তার বেস হচ্ছে 2, ওই সংখ্যা পদ্ধতিকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। তার মানে আমাদের আলাদা করে সংখ্যা মুখস্থ করতে হবে না, আমরা এটুকু জানলেই সংজ্ঞা লিখতে পারবো। ক্লাসিফিকেশন ক্লিয়ার কিনা কমেন্ট করে জানাও। কিরে কিরে কেটা গল্প করতে কই রে, আব্দুর রহমান প্রিন্স কেউ আছে, একটু গল্প করতাম। পোলা পানে তো দুষ্ট। শূন্য হবে ক্লিয়ার ভাইয়া, সাদিয়া তনিমা ক্লিয়ার, তানজিমা আহমেদ ক্লিয়ার, ইমরান হাসান ক্লিয়ার, আফরিন জান সাথী ক্লিয়ার ভাইয়া। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে আছে এই সংখ্যা পদ্ধতির বিস্তারিত। আমি অলরেডি এগুলো বলে ফেলেছি তোমাকে, এখানে যা যা বিস্তারিত আছে এই প্রত্যেকটা জিনিস তোমরা পড়বা এমসিকিউর জন্য। এই স্লাইডগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। স্লাইডের পিডিএফ যখন ক্লাস শেষে দিয়ে দেবো, এখান থেকে এইগুলো ভালো করে পড়বা এমসিকিউর জন্য। অর্থাৎ সংখ্যা পদ্ধতি 10টি অঙ্ক ব্যবহার করা হয়, তাকে দশমিক আমি বলে ফেলছি। এবং এই দশমিক পদ্ধতি কোথায় চালু হয়, প্রথম প্রাচীন ভারতে এই পদ্ধতির প্রথম শুরু হয়। একে হিন্দু সংখ্যা পদ্ধতি বলা হতো একটা সময়, সাধারণ হিসাব নিকাশের জন্য দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। হ্যাঁ, দশমিক সংখ্যা পদ্ধতি হলো প্রচলিত সংখ্যা পদ্ধতি। এই যে অনেক সময় এমসিকিউতে আসে, নিচের কোনটি প্রচলিত সংখ্যা পদ্ধতি? অপশন 1
দশমিক সংখ্যা পদ্ধতি, তারপরে দেওয়া থাকে কি বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল, 4টা দেওয়া থাকে নাম। তাহলে আমাদের অ্যান্সার হবে দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতির আরেকটা নাম হচ্ছে প্রচলিত সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি অলরেডি বলে ফেলেছি সব, বাইনারি সংখ্যা পদ্ধতি। আর দুইটা কথা বলে রাখি, বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতিটা ডিজিট বা অঙ্ককে সংক্ষেপে বলা হয় বিট। বাইনারি সংখ্যার প্রতিটা সংক্ষিপ্ত রূপকে বলা হয় বিট। বিট মানে বাইনারি ডিজিট, বাইনারির বিআই ডিজিটের টি মিলায়া হয় বিট। অর্থাৎ বাইনারি সংখ্যার প্রতি ক্ষুদ্রতম একটা অঙ্ককে বলা হয় বিট। অর্থাৎ 1 একটা বিট, 0 একটা বিট, 1 একটা বিট, এরকম কি প্রতিটা বিট। আর মোট যখন 8টা বিট আমি যোগ করব, এই 8টা বিট যোগ না মানে 8টা বিট একসাথে যখন লিখবো তখন 8টা বিটকে বলা হয় 1 বাইট। অর্থাৎ এক বিটে হয় 1 বাইট। নিবল আছে, নিবল হচ্ছে কি 4 বিটে বলা হয় 1 নিবল। অর্থাৎ একটা বাইটের অর্ধেক, অর্থাৎ 1 বাইট সমান 2 নিবল। 4 বিটে হয় একটা নিবল, আর 8 বিটে হয় একটা বাইট। অর্থাৎ 2টা নিবলে একটা বাইট হয়। এটুকু জেনে নিই এমসিকিউর জন্য। ডেটা মেমোরির পরিমাপের ক্ষুদ্রতম একককে বিট বলা হয়, এমসিকিউতে আসে। এরপরে আসি অক্টাল সংখ্যা পদ্ধতি, বলে ফেলেছি এগুলো এমসিকিউর জন্য পড়বা। সংখ্যা পদ্ধতি হেক্সাডেসিমাল সম্পর্কে এই যে এটুকু সংজ্ঞা অলরেডি বলে ফেলেছি। টিপস দেখো, এই টিপস এমসিকিউর জন্য পড়বা। এখান থেকে এমসিকিউ কমন পাবা পরীক্ষায়, কলেজের পরীক্ষা, হ্যাঁ, প্লাস হচ্ছে তোমার এইচএসসি পরীক্ষায় এই সকল টিপস থেকে এমসিকিউ আসবে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, টিপসের মধ্যে সংখ্যা পদ্ধতির ইতিহাস নিয়ে কথা বলা হয়েছে, কোন সংখ্যা পদ্ধতিটা কখন আবিষ্কার হয়, কখন প্রচলিত হয়, আসলে সংখ্যা পদ্ধতি চিহ্নগুলো কিভাবে ব্যবহার করা হয়, এই জিনিসগুলো নিয়ে এখানে কথা বলা হয়েছে। এরপরে আসি এই যে আমাদের আসল জিনিসে চলে আসলাম আমরা, সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ। এই যে সংখ্যা পদ্ধতি ভাইয়া পড়ালেন 4 ধরনের সংখ্যা পদ্ধতি। একটা সংখ্যা পদ্ধতিতে আমরা এতদিন শিখে এসেছিলাম 10-এর সাথে 5 যোগ করলে হয় 15, 20-এর সাথে 10 যোগ করলে যোগফল হয় 30। তো সকল সংখ্যা পদ্ধতি কি এইভাবেই যোগ হয়? উত্তর হচ্ছে না ভাইয়া, সকল সংখ্যা পদ্ধতি এইভাবে যোগ হয় না। সংখ্যা পদ্ধতির একটা নিজস্ব নিয়ম থাকে। আমরা যে 10-এর সাথে 10 যোগ করলে যোগফলটা 20 হইতো, এখানে একটা রুলস ছিল, নিয়ম ছিল। অনেক ছোট সময় আমরা পড়ছি বিদায় আমাদের মাথায় এখন এই রুলসটার কথা মনে নাই। সেম এই রুলসের মতো করে প্রতিটা নিয়ম মেনে মেনে প্রতিটা সংখ্যা পদ্ধতির রুলস মেনে যোগ বিয়োগ করতে হয়। আমরা প্রথমেই শিখছিলাম যে সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্যর মধ্যে যে সংখ্যা পদ্ধতি একটা নিজস্ব নিয়ম মেনে কি করে যোগ বিয়োগ করে, গুণ ভাগ করে থাকে। তো এখানে আমরা শিখবো সংখ্যা পদ্ধতির যোগ। আমি যোগের নিয়মটা তোমাদেরকে যেটা পড়াবো ঠিক একই কথা আমি এখানে না থাকে, মানে হচ্ছে তার যতগুলো মৌলিক অঙ্ক থাকে ওই মৌলিক অঙ্কের ভিতরে নেই। ধরো আমি বললাম দশমিক সংখ্যা পদ্ধতি অথবা বাইনারি সংখ্যা পদ্ধতি বললাম, বাইনারি সংখ্যা পদ্ধতি আছে 0 আর 1। এখন যদি যোগ করে যোগফল আসছে 5, 5 তো বাইনারি সংখ্যাতে নাই, তখন এই ক্রাইটেরিয়াটাতে আসবো। অর্থাৎ মৌলিক অঙ্কের মধ্যে যদি কি করে না থাকে ওই যোগফলটা, তাহলে রাফ পাতায় আমি কি করব, যোগফলকে তার বেস দিয়ে ভাগ করে দিব, ভাগ করে বাকশেষটাকে লিখবো, ভাগফলটা হাতে থাকবে। অনেক বড় একটা কথা, যে কথাটা তোমাকে এখানে করে দেখাবো তখন তোমার বুঝতে একটু সহজ হবে। দেখো আমি একটা সংখ্যা লিখছি, অক্টাল সংখ্যা এটা, যেহেতু অক্টাল সংখ্যায় মৌলিক অঙ্ক আছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এবং এই সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে 8। এখন দেখি আমরা যোগফলটা করি। 4 আর 4 যোগ করব, যোগফল কত হয়? যোগফল হয় 8। এই 8 কি আমার এখানে আছে অক্টাল সংখ্যায়? 8 তো অক্টাল সংখ্যায় নাই, অর্থাৎ অক্টাল সংখ্যা তো 8 নামে কোনো অঙ্ককে চিনে না। যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতি 8 নামে কোনো অঙ্ককে চিনে না, সুতরাং এখানে আমি লিখতে পারবো না 8। তাহলে আমাকে কি করতে হবে? রাফ খাতায় যে কাজটা করবো বলছিলাম, রাফ খাতায় কি করব, এই 8কে আমি ভাগ করব এই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে, অর্থাৎ যোগফলটাকে ভাগ করব বেস দিয়ে। এটা কি সংখ্যা? অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যার বেস কত? অক্টাল সংখ্যার বেস 8, তাহলে 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে যদি 8কে ভাগ করি, 8 একে 8, ভাগফল হয় 1 আর ভাগশেষ হয় কত? 0। এই ভাগশেষটা এখানে আমি লিখব, ভাগশেষটা লিখব আর ভাগফলটা কি থাকবে? হাতে থাকবে। ভাগফলটা কত ছিল? 1, 1 হাতে থাকবে। এই 1 পরের সংখ্যার সাথে আবার যোগ হবে নরমাল নিয়মে যেভাবে যোগ করি। তাহলে 4 আর 1 কত হয়? 5, 5 আর 1 যোগ করলে কত হয়? 6, এই লিখলাম 6, 6 যেহেতু এখানে আছে। তারপর 3 আর 7 যোগ করলে হয় যোগফল 10, এই 10 কিন্তু এখানে আবার নাই। তাহলে তো 10 নাই, 10কে আমার আবারও ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? বেস দিয়ে। বেস হচ্ছে 8, 8 10-এর মধ্যে একবার যায়, ভাগফল 1 আর ভাগশেষ থাকে কত এখানে? 2, ভাগশেষ থাকে 2, ভাগফল হয় 1। সুতরাং ভাগশেষ 2 লিখবো, ভাগফল 1 আবারও হাতে থাকবে। ওই 1 আবার পরের সংখ্যার সাথে যোগ করব। পরের সংখ্যা কত এখানে? 2, 2 আর 1 হয় 3,
3 আর 5 যোগ করলে হয় 8, 8 তো নাই, তাহলে 8কে আবারও ভাগ করবো, 8কে ভাগ করলে ভাগফল হয় কত 1, ভাগশেষ হয় 0, তাহলে ভাগশেষটা 0 লিখবো, ভাগফল 1টা কি করবে আমার হাতে থেকে যাবে এবং ব্র্যাকেট দিয়ে নিচে 8 লিখে দিব। এটা অক্টাল সংখ্যা। যোগ করার প্রক্রিয়াটা বুঝছো কিনা একটু ভাইকে জানাও, ওই অক্টাল সংখ্যার যোগ করার নিয়ম বুঝছো কিনা। না বুঝলেও এখানে লিখে দিয়েছি, যা মুখে বলেছি এই একই জিনিস এখানে লিখে দিয়েছি, সুতরাং তোমরা চাইলে এখান থেকে দেখেও লিখতে পারবা, যোগফলটা করতে পারবা। প্রসিডিউরটা ভুলে গেলেও যখন রিভিশন দিবা এখানে লিখে আছে, দেখলেই মনে করতে পারবা। বুঝতে পারছো কিনা? ফোরকান রাতুল, দিস শার্ট ইজ মাইন। তোমার শার্টটা ছাড়লো না, সাজুগুজুতে যে কোনো মেয়েকে হারিয়ে দিবে। ফোরকান রাতুল, কিছু বলবো না এখন আর। হ্যাঁ তানজিল আহমেদ ভাই আবার বলবেন প্লিজ? হ্যাঁ বলবো, হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। সাদিয়া তনিমা ক্লিয়ার, হামিদুর রহমান ক্লিয়ার ভাই। আচ্ছা আরেকবার বুঝাচ্ছি, দেখো আমার কাজ হচ্ছে আমি যোগফল করব। যোগ করার কাজ কি? নর্মাল যোগ বিয়োগ। আমরা যখন নর্মাল যোগ বিয়োগ করছি ওই যোগ বিয়োগ, তোমাদেরকে একটা দশমিকের যোগ দেখাই, তাহলে তোমাদের জন্য এই ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখো ছোট সময় যখন আমরা দশমিকের যোগ করছি, দশমিকের যোগফলটা কেমন ছিল? আচ্ছা দশমিকের যোগটা ছিল আমাদের এরকম, ধরো আমি একটা সংখ্যা লিখলাম 15 65, আমি লিখলাম হচ্ছে নিচে ধরো তোমার 7 4 3 2, এটাকে যোগ করব। যোগ করতে গিয়ে 7 5 যোগ করলে কত হয় 12। আমি এখানে কখনো 12 লিখছিলাম? আমি লিখতাম 2, হাতে রাখতাম কত 1, হাতে 1 কেন রাখতাম আমি? এই কাজটা এখানে তোমাকে বলছি। যখন 12 লিখছো তখন এই দশমিক সংখ্যায় তো 12 নাই, দশমিক সংখ্যা আছে কত পর্যন্ত? 9 পর্যন্ত। তাই এই 12কে আমি কি করতাম, এই দশমিক সংখ্যার যে বেস থাকে 10 দিয়ে ভাগ করতাম, 10 একবার যায় আর হাতে থাকে 2, এই ভাগশেষটা এখানে লিখতাম, আর এই ভাগফল 1 হাতে থাকতো, 12-র 1 হাতে থাকতো না, ভাগফলের 1 হাতে থাকতো, আর ভাগশেষের 2 লিখতাম। এই 1 এসে পরের সংখ্যার সাথে যোগ হইতো, 4 আর 1 যোগ করলে হয় 5, 5 আর 6 যোগ করলে কত হয় 11, 11-র 1 লিখতাম না, এই 11 আবার বেশি, 11কে আবার ভাগ করতাম কত দিয়া? আবার 10 দিয়া, 10 একে 10, হাতে থাকে 1, ভাগফল 1, এই ভাগশেষের 1 লিখতাম, ভাগফলের 1 থাকতো। এইভাবে যোগ করার প্রসিডিউরটা আমরা কন্টিনিউ করতাম। সেমভাবে এই যোগটা আমি এখানে এটাই করেছি, যে আমাদের 4 4 যোগ করলে হয় যোগফল 8, 8 সংখ্যা পদ্ধতিতে নাই, 8কে যখন আবার 8 দিয়ে ভাগ করবা ভাগফল হয় কত 1, ভাগশেষ হয় 0, 0 ভাগশেষ লিখতাম, হাতে 1 আছে, এই 1 পরের সংখ্যার সাথে যোগ হয়ে গেছে, 4 আর 1 যোগ করছি 5, 5 আর 1 যোগ করলে হয় 6, এই 6, তারপর আবার হাতে কোনো সংখ্যা নাই, 3 আর 7 যোগ করলে হয় যোগফল কত 10, কিন্তু 10 তো নাই, এই 10কে আমার কি করতে হয়েছে 8 দিয়ে ভাগ করতে হয়েছে, 8 দিয়ে যখন ভাগ করছি হাত ভাগফল 2, ভাগফল 1, ভাগশেষ 2, এই 2 লিখছি, হাতে ছিল কত ভাগফল 1, 1 আর 2 যোগ করলে হয় 3, 3 আর 5 যোগ করলে হয় কত আবারও 8, 8 নাই, 8 না থাকলে ভাগশেষ 0 লিখছি, আর ভাগফল 1 কত হাতে বামে বসে গেছে। এই হচ্ছে আমার কত অ্যান্সার। দেখো বুঝছো কিনা? এবার ক্লিয়ার কিনা জানো? বুঝছি ভাইয়া শিপন, থ্যাংক ইউ ভাইয়া। আফরিন জান সাথী ক্লিয়ার ভাইয়া, ওকে ভাইয়া থ্যাংক ইউ। হিমেল শেখ ডান, ওকে ডান। দেখো আরেকটা যোগফল লিখছি এখানে, এটা বাসায় করবা, নিজে নিজে হোমওয়ার্ক করবা এটা বাসায়। দেখো পরের সংখ্যায় যাই, পরের সংখ্যা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যার যোগ, হেক্সাডেসিমাল সংখ্যার যোগ। আবার করি, এই অক্টাল সংখ্যা যদি কারোর কনফিউশন থেকে থাকে এটাতে ক্লিয়ার হয়ে যাবে। দেখো নিয়ম একটাই, হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি কত 16, হেক্সাডেসিমাল সংখ্যার যোগ করার সময় যোগফল যদি 15f অর্থাৎ সর্বোচ্চ যে সংখ্যাটা তার থেকে বেশি হয়ে যায় তাহলে ভিত্তি 16 দিয়ে ভাগ করব এবং ভাগশেষ লিখতে হবে, ভাগফল হাতে থাকবে, একই কথা। তাহলে f এর মান কত ছিল? f এর মান ছিল 15, f ইকুয়াল হেক্সাডেসিমালে 15, a ইকুয়াল 10,
বি ইকুয়াল কত 11, সি ইকুয়াল 12, ডি ইকুয়াল 13, ই ইকুয়াল 14, এফ ইকুয়াল কত 15। তাহলে এই 15 আর 5 যোগ করলে যোগফল হয় কত 20। তাহলে 20 তো হেক্সাডেসিমালে নাই, তাহলে এই 20কে আমি কি করব ভাগ করব। কত দিয়ে ভাগ করব? তার বেস 16 দিয়ে। 16 20-এর মধ্যে কতবার যায়? একবার যায়। এই ভাগফল হচ্ছে 1। আর বিয়োগ করলে 20 থেকে 16 কত থাকে? 4 থাকে। তাহলে এই ভাগশেষ হচ্ছে 4। এই ভাগশেষ 4 এখানে বসবে। হাতে আছে কত ভাগফল? ভাগফল কত 1। 1 আর ডি যোগ করো। ডি এর মান কত? ডি এর মান 13। 13 আর 1 যোগ করলে কত হয়? 14 হয়। 14 আর উপরে আছে কত 1। 14 আর 1 কত হয়? 15। 15 মানে কত? এফ। হেক্সাডেসিমালে কিন্তু 15 নাই, 15 মানে হচ্ছে এফ। আচ্ছা এফ লিখলাম। তারপরে 5, 5 আর সি। 5 মানে কত? সি মানে কত? সি মানে 12। 5 আর 12 যোগ করলে কত হয়? 17। 17 তো হেক্সাডেসিমালে নাই, তাহলে এই 17কে আবারও কি করব? ভাগ করব। কত দিয়ে ভাগ করব? হেক্সাডেসিমালের বেস দিয়ে ভাগ করব। বেস 16, 16 দিয়ে যদি ভাগ করি 16 আছে 17 হবে কত হলে? 1 হলে। আর 16 একবার গিয়েছিল ভাগ, তাহলে আমার ভাগফল হচ্ছে 1, ভাগশেষও 1, তাহলে ভাগশেষ 1 লিখব। এই ভাগফল 1 আবার হাতে থাকবে। হাতের সংখ্যাটা পরের সংখ্যার সাথে যোগ হয়ে যাবে, ডি এর সাথে যোগ হবে। ডি এর ভ্যালু 13। 13 আর 1 যোগ করলে হয় 14। 14 আর বি এর মান কত? 11। 14 আর 11 যোগ করলে হয় কত? 25। এই 25 হেক্সাডেসিমালে নাই, তাহলে 25কেও আবার আমরা কি করব? ভাগ করব। 25কে যদি ভাগ করি 16 দিয়ে একবার যায় 16, হাতে থাকে কত? হাতে থাকে 9, 4 5 9, হ্যাঁ হাতে থাকে 9। তাহলে এই 9 হচ্ছে আমার ভাগশেষ। বসাইলাম এখানে। হাতের সংখ্যাটা কত ছিল? 1। আর যেহেতু এখানে কোনো সংখ্যা নাই, 1 এখানে বসে যাবে। এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যার যোগ। বুঝতে পেরেছো কিনা একটু জানাও, একটু জানাও বুঝতে পেরেছো কিনা। ভাইয়ার কি মন খারাপ? মুখে হাসি নাই কেন? না ভাইয়ার মন খারাপ না, ভাইয়া তো অনেক হাসি খুশি আছে। সেজুতি চৌধুরী অর্পা, ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। এমডি সাব্বির রহমান, ক্যালকুলেটর কি নিয়ে যাওয়া যাবে? অবশ্যই নিয়ে যাওয়া যাবে। আইসিটি ক্লাসে ক্যালকুলেটর, আইসিটি ক্লাসে ক্যালকুলেটর নিয়ে যেতে পারো। আইসিটি ক্যালকুলেটর করার অঙ্ক করার জন্য তোমরা যে ক্যালকুলেটরটা ব্যবহার করতে পারো সেটা হচ্ছে, বাজারে অনেকগুলো ক্যালকুলেটর আছে। 991 এমএস ক্যালকুলেটর আছে, 991 ইএস ক্যালকুলেটর আছে। এই দুইটা ক্যালকুলেটর অনেক অ্যাভেলেবেল যে কোনো জায়গায়। তোমরা এই দুইটা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো আইসিটি ক্লাসের অঙ্ক করার জন্য। আমি অবশ্যই ক্যালকুলেটর দিয়েও তোমাদেরকে অঙ্ক করা শিখাবো। আগে তো আমরা বেসিক নিয়মটা জানবো, শিখবো, তারপরে ক্যালকুলেটর দিয়ে কিভাবে এই অঙ্কের যোগ বিয়োগগুলো করা যায়, কিভাবে এমসিকিউ সলভ করা যায় অনেক অল্প সময়ের মধ্যে। অর্থাৎ আমরা এমসিকিউ তো এত সময় নিব না এটা করার জন্য। এমসিকিউ তো 5 সেকেন্ডে এমসিকিউ সলভ করবো ক্যালকুলেটর দিয়ে। আমি শিখাবো ক্যালকুলেটর দিয়ে কিভাবে করে। শূন্য হবে, ক্লিয়ার ভাইয়া। শেষ চিরকুট ভাইয়া, আপনার নাম কি? আমার নাম আরেকদিন জানবা ভাইয়া। দেখি পরে আসি আমরা বাইনারি সংখ্যার যোগ। বাইনারি সংখ্যার যোগ কি? একই নিয়ম, এটাকে আমার করতে হবে। আগে করে ফেলছি না আমরা, একইভাবে আবার করি। তবু 1 1 যোগ করলে কত হয়? 2। 2 কি বাইনারি সংখ্যায় আছে? 2 তো বাইনারি সংখ্যায় নাই। তাহলে এই 2কে কি করব? ভাগ করব। কি দিয়ে ভাগ করব? এটা যেই সংখ্যা ওই সংখ্যার বেস দিয়ে ভাগ করব। এটা কি সংখ্যা? এটা বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যার বেস কত? 2। 2 দিয়ে ভাগ করি। 2 2 এর মধ্যে কতবার যায়? একবার যায়। তাহলে 2 একে 2, ভাগফল কত? 1, ভাগশেষ কত? 0। তাহলে এই 0 এখানে বসবে। হাতে আছে কত? 1। 1 এসে পরের সংখ্যার সাথে যোগ হয়ে যাবে। পরের সংখ্যা কত? 1। 1 1 যোগ করলে যোগফল হয় 2। 2 আর 1 যোগ করলে হয় কত? 3। অর্থাৎ হাতে ছিল 1, এখানে 1 যোগ হয়েছে 1 এর সাথে, যোগফল হয়েছে কত? 2। 2 আবার 1 এর সাথে যোগ হলে যোগফল হয় 3। 3 তো নাই, তাহলে 3 কে আবার ভাগ করব। 3 কে আবার ভাগ করব কত দিয়ে? বেস 2 দিয়ে। 2 এর মধ্যে একবার যায়, ভাগফল থাকে কত? ভাগশেষ থাকে 1, তাহলে 1 এখানে বসবে। তার মানে আমার এখানে ভাগফল রয়ে গেছে। ভাগফল 1 পরের সংখ্যার সাথে যোগ হবে। 0 সাথে 1 যোগ করলে কত হয়? 1। এখানে তো হাতের 1 ছিল, এই হাতের 1 যোগ করছি, হয়েছে 1। ওই 1 আবার 1 এর সাথে যোগ করলে যোগফল কত হয়ে যাবে? আবার ওই যে 1 এর সাথে 1 যোগ করলে যোগফল হয় 2। 2 কে ভাগ করলে ভাগশেষ 0, ভাগফল 1, অর্থাৎ 0 আবার ভাগফল আছে কত? 1। এই 1 আবার যোগ হয়েছে এটার সাথে, হাতের সংখ্যাটা 0 সাথে। 0 সাথে যখন 1 যোগ হয়েছে, যোগফল হয়ে গেছে 1। আর উপরে 0 যোগ করলে কত? আবার 1 এর সাথে 0 যোগ করলে 1ই থাকবে। আবার 1 1 যোগ করলে হয় 2। 2 তো বাইনারি সংখ্যায় নাই, 2 কে আমি যখন ভাগ করব 2 দিয়ে, তখন ভাগশেষ 0, ভাগফল 1। ভাগশেষ 0 লিখবো, ভাগফল 1 থাকবে এই পাশে। এই হচ্ছে আমার বাইনারি সংখ্যার যোগ। ক্লিয়ার কিনা জানাও।
সাদিয়া তনিমা, আইসিটি অনেক সহজ, আইসিটি অনেক সহজ ভাইয়া। হিমেল শেখ 3.2-তে প্রবলেম, 3.2-তে আসবো তো ভাইয়া, 3.2 হচ্ছে সামনে ক্লাসে পড়বো। আমাদের আইসিটির কোর্স প্ল্যানটা তোমাদেরকে দেওয়া হয়েছিল, আইসিটি কোর্স প্ল্যানটা মনে হয় দেওয়া হয়নি। আজকের ক্লাসের শেষে আইসিটি কোর্স প্ল্যানের পিডিএফ প্লাস হচ্ছে আজকের এই ক্লাসের পিডিএফ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। ক্লিয়ার ভাইয়া, সেজুতি চৌধুরী অর্পা, জান্নাতি ক্লিয়ার। ওকে, আমরা পরের স্লাইডে যাই। দেখো এরপরে আমরা 3 রকমের যোগ দেখছি, অক্টাল সংখ্যার যোগ, বাইনারি সংখ্যার যোগ, হেক্সাডেসিমাল সংখ্যার যোগ। আমাদের বাকি রয়েছে কি দশমিক সংখ্যার যোগ। এটা কি করাবো তোমাদেরকে? ছোট সময় থেকে পড়ে আসছো দশমিক সংখ্যার যোগ, প্রচলিত সংখ্যার যে যোগ, অর্থাৎ দশমিক সংখ্যার যোগ হচ্ছে আমরা ছোট সময় থেকে যে বাংলা যোগ বিয়োগ শিখাইছিলাম ছোট সময় থেকে, যে 30-এর সাথে যোগ করলাম 4 কত হয় 39। এটা করার জন্য আমাদের নিয়ম আর মানতে হয় না, মনে করতে হয় না, আমরা নিয়ম অলরেডি আমাদের সবার ব্রেনে সেট আপ করা আছে। যদিও এই নিয়মটা মেনটেন করেই চলে, এই যোগফলটাই, এই যুগে এই একই নিয়ম মেনটেন করে চলে, অর্থাৎ সকল সংখ্যা পদ্ধতিতে যোগফল এটাই মেনটেন করতে চলতে পারে। ধরো তুমি আজকে একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করলা, ওই সংখ্যা পদ্ধতির নাম দিলে কি নাম দেওয়া যায় রে? এই সংখ্যা পদ্ধতির নাম দিলাম ধরো এক্স একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করলা। এই এক্স সংখ্যা পদ্ধতিতে তুমি ধরো 15টা অঙ্ক নিলা, তাহলে এর বেস হবে কত 15। তাহলে এই তুমি সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ করতে যাও, তাহলে এই নিয়মগুলো মেনটেন করে তোমাকে যোগ বিয়োগ করতে হবে। আচ্ছা, এরপরে আসি আমরা হোমওয়ার্কে। তোমাদেরকে তো যোগ শিখাইলাম, বিয়োগ শিখাই না, বিয়োগ শিখাবো তোমাদের জন্য হোমওয়ার্ক। দেখো তোমাদের যে কাজটা করতে হবে, এগুলো হচ্ছে তোমাদের বাড়ির কাজ, হোমওয়ার্ক। এই দেখো অক্টাল সংখ্যার যোগ, হেক্সাডেসিমাল সংখ্যার যোগ, বাইনারি সংখ্যার যোগ, এখানে অনেকগুলো যোগ দেওয়া আছে, রেডিক্স পয়েন্ট কিছু দেওয়া আছে। এই রেডিক্স পয়েন্টটা করতে হবে না, রেডিক্স পয়েন্ট তোমাদের কোথাও আসে না, এমসিকিউ সিকিউতে আসে না। তবু যদি কারোর মনে হয় রেডিক্স পয়েন্টের প্রবলেম, সেটা তোমরা করবা। তোমাদের একটা গ্রুপ আছে না, স্টুডেন্টস কমিউনিটি, গন্তব্য ঢাবি এইচএসসি প্লাস ডিউ, এই যে গ্রুপটা আছে ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ না আবার, কিন্তু তোমাদের আবার দুষ্টু কুকিলরা মিলে ওই মেসেঞ্জার গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপে গিয়ে আবার কেউ হচ্ছে করো না, ওই ক্লাস নোট আপলোড করো না। হ্যাঁ, এখানে দিবা গন্তব্য ঢাবি এইচএসসি প্লাস ডিউর যে গ্রুপটা, ফেসবুক গ্রুপ, যেটার মডারেটর আমি, যেখান থেকে তোমাদের পোস্টগুলো অ্যাপ্রুভ করি, ওই গন্তব্য ঢাবি গ্রুপের মধ্যে তোমরা এই হোমওয়ার্কগুলো কমপ্লিট করবা। হোমওয়ার্কগুলো কমপ্লিট করে সেখানে সাবমিট করবা, এবং সেটা অবশ্যই আগামী ক্লাসের পূর্বে, অর্থাৎ আগামীকাল সন্ধ্যা 7টার পূর্বে তোমরা এই হোমওয়ার্ক প্লাস আজকে যেই ক্লাস করাচ্ছি সেই ক্লাসের ক্লাস নোট অবশ্যই কমপ্লিট করে এই গন্তব্য ঢাবি এইচএসসি প্লাস ডিউ ফেসবুক গ্রুপে আপলোড করবা। তোমাদের এই হোমওয়ার্ক রেডিক্স পয়েন্ট করতে হবে না, যারা পারো করে নিও, আর যদি কারোর প্রবলেম হয় তাহলে ওইখানে আপলোড করে আমি তোমাদেরকে ওইখানে দেখা দিব না। এই হোমওয়ার্ক, হ্যাঁ এটা বাড়ির কাজ, হোমওয়ার্ক। অনেকে তো বাড়িতে থাকো না, হোস্টেলে থাকো, তোমাদের জন্য এটা হোস্টেল ওয়ার্ক, এটা হোমওয়ার্ক প্লাস এটা হোস্টেল ওয়ার্ক। আবার এটাতে কেউ হাউস ওয়াইফ পাইব না, হ্যাঁ এটা হোস্টেল ওয়ার্ক প্লাস হোমওয়ার্ক। এরপরে আসি আমরা বিভিন্ন সংখ্যার বিয়োগ। হোমওয়ার্ক বুঝছো কিনা জানাও তো, হোমওয়ার্ক বুঝছো কিনা? জান্নাতি ভাইয়া পিডিএফ দিয়ে দেন, অবশ্যই পিডিএফ দিয়ে দিব ভাইয়া ক্লাস শেষেই। হোমওয়ার্ক কে দুলাভাই নিয়ে ঘুরে? হ্যাঁ, কার জানি বিয়ে হয়েছে আজকে দেখলাম, কারোর কি বিয়ে হয়েছে জানায় তো। তাসনিমা খানম ক্লিয়ার, পিডিএফ দিবেন না? হ্যাঁ পিডিএফ দিয়ে দিব, এই পিডিএফ থেকে নোট করবা, ক্লাস নোট করে ক্লাস নোট প্লাস এই হোমওয়ার্ক কমপ্লিট করে গ্রুপে আপলোড করবা। ওকে, আমরা বিয়োগ শিখি, যোগ শিখে ফেলছি, এখন আমরা বিয়োগ শিখবো। দেখো বিভিন্ন সংখ্যার বিয়োগ করার কি নোট, বিয়োগের নোট হচ্ছে এটা নিজের মতো করে দেখো। যে কোনো সংখ্যা পদ্ধতিতে যদি বিয়োগ করতে হয় ডান দিক থেকে স্বাভাবিক নিয়মে বিয়োগ করব। স্বাভাবিক নিয়ম কোনটা, যেটা আমরা এতদিন শিখে এসেছি। ধরো আমি কোনো সংখ্যা পদ্ধতি জানি না, তোমাকে বললাম বিয়োগ করো, 100 থেকে 50 বিয়োগ করো, তুমি যেভাবে বিয়োগ করবা একইভাবে বিয়োগ করবা। ওই স্বাভাবিক নিয়মে বিয়োগ করতে গিয়ে বিয়োগ করতে হবে। বিয়োগ করার সময় উপরের ডিজিট থেকে যদি নিচের ডিজিট থেকে যদি উপরের ডিজিটটা ছোট হয়, তাহলে ওই ডিজিটের সাথে তার ভিত্তি যোগ করতে হবে। যোগ করার সময় বিয়োগ করার সময় উপর, এখানে একটা সংখ্যা মিস্টেক গেছে, একটা কথা, এই কথাটা হচ্ছে নিচের ডিজিট থেকে, হ্যাঁ নিচের ডিজিট থেকে। আচ্ছা, এটা তোমরা নোট করার সময় লিখে নিও যে
যোগ বিয়োগ করার সময় নিচের ডিজিট থেকে যদি উপরের ডিজিট ছোট হয়, কোন নিচের ডিজিট? এটা নিচের ডিজিট আর এটা উপরের ডিজিট, অর্থাৎ এই সংখ্যা থেকে উপরেটা ছোট হলে, যেমন 4, 4 থেকে 2 ছোট, যদি এমন ঘটনা ঘটে তখন ওই ছোট ডিজিটের সাথে তার ভিত্তি যোগ করতে হবে। কার ভিত্তি? যে সংখ্যা পদ্ধতিতে করতেছে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি। অক্টাল হলে 8 যোগ করবা, হেক্সা হলে 16 যোগ করবা, দশমিক হলে 10 যোগ করবা, বাইনারি হলে 2 যোগ করবা, তার ভিত্তি যোগ করতে হবে। আর যখনই এই ঘটনাটা তুমি ঘটায় ফেলবা, অর্থাৎ ভিত্তি যোগ করে ফেলবা, তখন হাতে 1 থাকবে অলওয়েজ। তার মানে আমার এই অক্টাল সংখ্যার যোগ হচ্ছে, অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে 8, অর্থাৎ অক্টাল সংখ্যার বিয়োগ করার সময় উপরের সংখ্যা নিচের সংখ্যা থেকে ছোট হলে উপরের ছোট সংখ্যার সাথে অক্টাল সংখ্যার ভিত্তি 8 যোগ করতে হবে। যখনই যোগ করা হবে তখনই হাতে 1 থাকবে। তাহলে এই নিয়মটা মেনে আমরা এখন কি করি? আমরা একটা বিয়োগফল করি। আচ্ছা, এটা বিয়োগ, এখানে যোগ দিয়ে ফেলছে মনে হয় না? এই তোমরা এখানে লিখে নিও, হ্যাঁ, এটা বিয়োগ হবে। আমি একটু কারেকশন করে দিচ্ছি। এখানে কি হবে? বিয়োগ হবে। এখানে বিয়োগ হবে, এখানে বিয়োগ হবে। দেখো এই বিয়োগটা কেমনে করব আমরা? বিয়োগটা করি, বিয়োগটা হচ্ছে 5 থেকে 5 বিয়োগ করো। 5 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 0। লিখে ফেলো 0। তারপরে দেখো 4 থেকে 2 বিয়োগ করো। 4 থেকে যখন 2 বিয়োগ করব, কেমনে বিয়োগ করব? কারণ উপরের সংখ্যা 2, আমরা যখন দশমিকে করতাম তখন এটাকে 12 ধরতাম, মানে 10 যোগ করতাম দশমিকের বেস। কিন্তু এটা তো দশমিক না, এটা হচ্ছে অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যার বেস কত? বেস হচ্ছে 8। তাহলে আমি এই 8 যোগ করব, বেস 8, এই যে লেখা আছে, তার বেস কি করব? 8। এই 8 যোগ করতে হবে। তাহলে 2 এর সাথে 8 যোগ করো। 2 এর সাথে যখন 8 যোগ করবা, তার সাথে 8, তখন যোগফল হয়ে গেছে কত? 10। এই 10 থেকে এখন কি বিয়োগ করবা তুমি? 4 বিয়োগ করো। 10 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 6 হয়। তাহলে অ্যান্সার লিখো 6। হাতে থাকে কত? হাতে থাকে অলওয়েজ 1। তাহলে এই যে 2, এই 2 এর সাথে কি করবে? পরের সংখ্যার সাথে যোগ হবে। 2 আর 1 যোগ করলে কত হয়? এখানে 1 ছিল, 2 আর 1 যোগ করলে যোগফল হয় 3। 3 থেকে 4 বিয়োগ করা যায়? 4 থেকে 3 অবশ্যই করা যায়। হাতে থাকে কত? 1। তারপরে আমার এই পাশে আছে 1, 2 থেকে 1 বিয়োগ করা যাবে, তার মানে এখানে থাকবে 1। এই 1160 অক্টাল সংখ্যায় বিয়োগফলের মান। দেখো বুঝতে পেরেছো কি না? বিয়োগফলটা বুঝছো কি না? বিয়োগ করার প্রসিডিউর, অক্টাল সংখ্যার বিয়োগ করার প্রসিডিউর আবারও রিপিট করছি। 5 থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল হয় 0। 4 থেকে যখন 2 বিয়োগ করতে যাচ্ছি, বিয়োগ হয় না, উপরের সংখ্যাটা ছোট। যখনই উপরের সংখ্যা ছোট হয়ে যাবে তখন এই কাজটা করতে হবে, অর্থাৎ অক্টাল সংখ্যার বেস যোগ করব। অক্টাল সংখ্যার বেস 8, এই যে আমি উপরে 8 যোগ করেছি, যোগফল হয়েছে কত? 10। 10 থেকে বিয়োগ করলে হয় 6, হাতে থাকে 1। এই 1 আবার যোগ হয়েছে কার সাথে? 2 এর সাথে, যোগ করলে হয় 3। 3 আর 4, 3 বিয়োগ করে 4 থেকে থাকে 1। আবার এখানে আছে 1, 1 বিয়োগ করে 2 থেকে, হাতে থাকে কত? 1। যখনই এই ঘটনাটা ঘটবে, অর্থাৎ এখানে যে কাজটা করছি এই কাজটা পারলে তুমি বিয়োগ পারবা, অর্থাৎ উপরের সংখ্যা ছোট হলে নিচের সংখ্যা থেকে কি করতে হয়? বিয়োগ করতে হয়। ক্লিয়ার কিনা বিয়োগটা জানাও? এই অক্টাল সংখ্যার বিয়োগটা ক্লিয়ার কিনা রে ভাইয়া, একটু জানাও তো। ফারিহা ইসলাম ক্লিয়ার ভাইয়া, সেজুতি চৌধুরী অর্পা ক্লিয়ার ভাইয়া, সাগর ইসলাম ক্লিয়ার ভাইয়া, শামসুজ্জামান সাব্বির ক্লিয়ার, আফরিন জাহান সাথী ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। তানজিন আহমেদ ক্লিয়ার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, তারপরে এগুলো আমি আর করছি না, এগুলো বাসায় নিজেরা করবা, বললে করে দিব। দেখো 7 আছে, 6, 6 ছোট, 6 সাথে আবার কি যোগ করবা? 8 যোগ করবা। 6 সাথে 8 যোগ করলে যোগফল কত হয়? 10 আর 14 হয়। 14 থেকে বিয়োগ করো, 14 থেকে 7 বিয়োগ করলে হাতে থাকে 7। এই 7, হাতে আছে কত? 1। 7 আর 1 কত? 8। 8 আছে, উপরের সংখ্যাটা কত? 0, ছোট। এই 8 এর সাথে 8, 0 সাথে 8 যোগ করো, যোগফল হয় কত? 8। 8 থেকে 8 বিয়োগ করলে যোগফল 0। আর যখনই যোগ করবে তখনই হাতে 1, সুতরাং হাতে 1 আছে। এই 1 এসে যোগ হবে কত সাথে? 4 এর সাথে। 4 এর সাথে 1 যোগ করলে হয় 5। উপরের সংখ্যাটা 7, 7 থেকে 5 বিয়োগ করলে থাকে 2। হাতে কোনো সংখ্যা নাই, 2 আছে, 5 হবে কত হলে? 3 হলে। এই 3207 অক্টাল সংখ্যার বিয়োগ। ওকে, অক্টাল সংখ্যার বিয়োগ এটা বাসায় করে নিও। হেক্সাডেসিমাল সংখ্যার বিয়োগ সেম প্রসিডিউর। হেক্সাডেসিমাল সংখ্যার বিয়োগ কেমন করব আমরা? উপরের সংখ্যাটা যখন ছোট হবে তখনই বেস যোগ করব, আর বাকি সিস্টেম সেম। এফ এর মান কত? 15। আবার লিখতে হবে, লিখে দিই। এ মানে 10, বি মানে কত? 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। কালারটা একটু চেঞ্জ করে নেই, লাল কালার মনে হয় দেখা যায় না। দেখো তারপরে আমাদের এই এফ 15, উপরে আছে 5, সংখ্যাটা ছোট 15 থেকে, সুতরাং 5 এর সাথে আমরা কত যোগ করব? এই 5 সংখ্যাটার সাথে আমরা যোগ করব তার বেস। হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। 5 আর 16 যোগ করলে হয় 21।
21 থেকে f মানে 15 মান বিয়োগ করো। 21 থেকে যদি 15 বিয়োগ করো হাতে থাকে 6, সুতরাং অ্যান্সার হবে এখানে কত 6, হাতে আছে কত 1। আচ্ছা, তারপরে এই ডি এর সাথে 1 যোগ করো। ডি মানে কত? ডি মানে ছিল 13, 13 সাথে 1 যোগ করলে কত হবে 14, 14 আর উপরে আছে কত 1, 1 মানে ছোট, তার সাথে আবার 16 যোগ করতে হবে। এই 1 এর সাথে আমার কি করতে হবে? আবারও 16 যোগ করতে হবে। যোগ করলে কত 17। এখন 17 থেকে ডি বিয়োগ করো। ডি মানে 13, 13 যদি 17 থেকে বিয়োগ করো হাতে থাকে 4, এই 4 হবে এখানে। হাতে আছে কত? আবারও 1, 5 এর সাথে 1 যোগ করো। 5 এর সাথে 1 যোগ করলে হবে 6, 6 বিয়োগ করবা সি থেকে। সি এর মান কত? সি এর মান হচ্ছে 12, 6 থেকে 12 থেকে 6 বিয়োগ করলে হবে 6, হাতে কোনো সংখ্যা নাই কারণ যোগ করি নাই। ডি মানে কত 13, 13 থেকে বি বিয়োগ করবা। বি মানে কত 11, তার মানে 11টা ছোট। 11 সাথে আবার 16 যোগ করবা, অর্থাৎ বি এর সাথে আবার 16 যোগ করবা। 11 যোগ 16, 11 আর 16 কত হয় 27, 27 থেকে তুমি ডি বিয়োগ করবা 13, 27 থেকে যখন 13 বিয়োগ করবা থাকবে 14, 14 কি লিখবো না, 14 এর মান কত? 14 এর মান হচ্ছে ই, আমি লিখবো হচ্ছে এখানে ই, আর হাতে কত ছিল 1, এই হচ্ছে হাতের 1, এই হচ্ছে 1E646 হেক্সাডেসিমাল সংখ্যার বিয়োগফল। হ্যাঁ দেখো বুঝছো কিনা, হেক্সাডেসিমাল সংখ্যার বিয়োগটা বুঝছো কিনা? এই হেক্সারিয়াটা বুঝছো কিনা একটু দেখো। শামসুজ্জামান সাব্বির আরেকবার বুঝান। দেখো আমরা যখন বিয়োগ করব এফ সংখ্যা থেকে দেখবো উপরের সংখ্যাটা ছোট কিনা, নিচে থেকে, নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা 5 ছোট, যেহেতু 5 ছোট সুতরাং 5-এর সাথে বেস যোগ করছি আমরা 16, 16 যোগ করলে যোগফল হয়েছে 21। এই 21 থেকে আমরা কি করেছি? নিচের সংখ্যাটা বিয়োগ করেছি 15, তাহলে বিয়োগ ফল থাকে কত 6, 6 লিখেছি, হাতের সংখ্যা আছে 1। ওই 1 সংখ্যাটা কত? তার কার সাথে যোগ হবে? পরের সংখ্যার সাথে। পরের সংখ্যা ডি এর সাথে 1 যোগ করেছি। ডি এর সাথে 1 যোগ করলে কত হয়? ডি এর মান হচ্ছে আমাদের 13, 13 সাথে 1 যোগ করলে হয় 14, 14 থেকে তুমি যদি উপরের সংখ্যা 1 বিয়োগ করতে যাও বিয়োগ হয় না কারণ উপরের সংখ্যাটা ছোট, তাই 1 এর সাথে আবার 16 যোগ করবা, যোগফল হয় 17। এই 17 থেকে যদি তুমি ডি বিয়োগ করো অ্যান্সার হয় 4, 4 লিখছি, হাতে আছে আবার 1। আবার 5 এর সাথে 1 যোগ করলে হয় 6, উপরে সি, সি মানে 12, 12 থেকে 6 বিয়োগ করলে বিয়োগফল হয় 6। আবার হাতে কোনো সংখ্যা নাই। কখন হাতে সংখ্যা থাকবে? যখন তুমি যোগ করবা তখন হাতে সংখ্যা থাকবে। তারপরে এখানে হচ্ছে আবার কত ডি থেকে বি বিয়োগ করো। ডি এর মান হচ্ছে গিয়ে 13 আর বি এর মান হচ্ছে গিয়ে 11, 11 থেকে 13 বিয়োগ করা যায় না কারণ 11 ছোট সংখ্যা, তাই 11 সাথে আবার 16 যোগ করলে হয় 27, 27 থেকে 13 বিয়োগ করলে হয় কত 14, 14 তো লেখা যাবে না, 14 এর সমতুল্য হেক্সাডেসিমাল ডিজিট হচ্ছে ই, তাই আমরা ই লিখেছি, হাতের 1 ছিল হাতের 1 বসাই দিয়েছি। এই হচ্ছে আমাদের বিয়োগ করার প্রসিডিউর। দেখো হেক্সাডেসিমাল সংখ্যার বিয়োগ বুঝতে পেরেছো কিনা? সাগর ইসলাম জি ভাইয়া ক্লিয়ার। ওকে, আমরা পরের সংখ্যায় যাই। পরের সংখ্যা হচ্ছে বাইনারি সংখ্যার বিয়োগ। দেখো বাইনারি সংখ্যার বিয়োগ, বাইনারি সংখ্যার বিয়োগ কিভাবে করতে হয়? বাইনারি সংখ্যার বিয়োগ করতে হয় এই যে প্রসিডিউরটা এখানে লিখাই আছে আবারও। বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2, বাইনারি সংখ্যার ভিত্তি 2। বাইনারি সংখ্যার বিয়োগ করার সময় উপরের সংখ্যা যদি নিচের সংখ্যা থেকে ছোট হয় তাহলে উপরের ছোট সংখ্যার সাথে বাইনারির ভিত্তি 2 যোগ করব, 2 যোগ করতে হবে। যখনই যোগ করা হবে তখনই 2 থাকবে, যখনই যোগ করা হবে তখনই 2 থাকবে, যখনই যোগ করা হবে তখনই 2 থাকবে না, যখনই যোগ করা হবে তখনই হাতে 1 থাকবে। একটু স্লাইডে মিস্টেক আছে, এখানে তোমরা একটু করো, ওই নোট করার সময় এখানে 1 লিখে নিবা। যখনই 2 থাকবে তখনই এখানে কি হবে? যোগ করা হবে, তখনই এখানে হাতে 1 থাকবে। আচ্ছা, এরপরে দেখো আবার আমাদের এইখানে, এখানে দেখো বিয়োগ করি, 1 থেকে 1 বিয়োগ করি, বিয়োগফল কত হয়? 0। আবার 1 থেকে 1 বিয়োগ করো, বিয়োগফল হয় কত? 0। 0 থেকে 1 বিয়োগ করো, নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা কি আছে? বড় আছে। 0 থেকে 1 বিয়োগ করলে কত হবে? আমি যোগ করতেছি না বিয়োগ করতেছি, বাইনারি সংখ্যার বিয়োগ। হ্যাঁ দেখো বাইনারি সংখ্যার বিয়োগ করতেছি। দেখো 1 থেকে 1 বিয়োগ করছি 0, 1 থেকে 1 বিয়োগ করছি 0, 0 থেকে যদি 1 বিয়োগ করে এখানে হবে কত? 1,
0 থেকে 0 বিয়োগ করলে 0, এখানে 1 থেকে 1 বিয়োগ করলে 0, হাতে কোনো সংখ্যা থাকে না, 0 0 1 0 0। এটা তো সহজ, এত সহজেই এখানে দিলাম স্লাইডের মধ্যে। দেখো এরপরটা দেখো, এটা বিয়োগ করি 1, সরি একটা মিস্টেক হয়েছে এখানে মনে হয়, নাকি না, ঠিক আছে। দেখো 1 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল হয় 0, 0 থেকে 0 বিয়োগ করো বিয়োগফল 0, 0 থেকে যখন 1 বিয়োগ করবা বিয়োগফল কত? স্লাইড এমন করতেছে কেন ইরেজার? দেখো 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 0 থেকে যখন 1 বিয়োগ করবা তখন হবে কত? 1, 1 থেকে যখন 0 বিয়োগ করবা, অর্থাৎ নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা ছোট, তাহলে এখানে কি করবা তুমি? এই 0 সাথে বেস 2 যোগ করবা, এই 2 থেকে 1 বিয়োগ করবা, 2 থেকে যখনই 1 বিয়োগ করবা তখন হাতে থাকবে কত? 1, ভাগফল। এই ভাগফল হচ্ছে তোমার এখানে বিয়োগ করলে হচ্ছে 1, হাতে আছে কত? 1, 1 পরের সংখ্যার সাথে যোগ হবে, পরের সংখ্যার সাথে যদি 1 যোগ করো যোগফল হয় 1, 1 1 2, 2 এর সাথে 1 যোগ করলে হয় কত? এখানে 3, এই 3 থেকে আবার বিয়োগ করো, 3 থেকে কত বিয়োগ করবা? এই 1 বিয়োগ করবা, 3 থেকে যদি 1 বিয়োগ করো তাহলে হচ্ছে তোমার 3 থেকে 1 বিয়োগ না, 1 1 2, উপরের সংখ্যাটা ছোট, এই 1 এর সাথে আবার 2 যোগ করো, 2 যোগ 1 3, 3 থেকে 3 বিয়োগ করলে অ্যান্সার হয় কত? 3 থেকে 2 বিয়োগ করলে অ্যান্সার হয় 2। কি হচ্ছে রে বলতাম না, একটু দেখো আবার করি প্রথম থেকে। এখানে বাইনারিতে এসে ওইটার জন্য ইয়ে হয়ে গেছে। দেখো 1 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল হয় 0, হাতে কোনো সংখ্যা থাকে না, 0 থেকে 0 বিয়োগ করলে 0, হাতে কোনো সংখ্যা নাই, 0 থেকে 1 বিয়োগ করলে 1 হবে। তারপর হচ্ছে তোমার 1 থেকে যখন 0 বিয়োগ করতে যাবা, এই 0 যেহেতু ছোট উপরের সংখ্যাটা, এই 0 সাথে 1 যোগ করবা, 1 যোগ করলে হবে 1, 2 যোগ করবা, 2 যোগ করলে হবে 2, 2 থেকে তুমি কত বিয়োগ করবা? 1 বিয়োগ করবা, অ্যান্সার থাকবে 1, এই অ্যান্সার হলো 1। আচ্ছা, তারপর যদি এই ঘটনা ঘটাইছে তখন হাতে আবার 1 আছে, 1 এসে পরের সংখ্যার সাথে যোগ হয়ে গেছে, এই পরের সংখ্যার সাথে 1 যোগ হলে যোগফল হয়ে গেছে 2, 2 তারপর উপরের সংখ্যা 1 ছোট, তাই 1 এর সাথে আবার 2 যোগ করবা, 2 যোগ 1 মানে 3, এই 3 থেকে 2 বিয়োগ করবা, 3 থেকে 2 বিয়োগ করলে অ্যান্সার দাঁড়াবে 1, হাতে থাকবে কত? 1, এই হাতের 1 আবার এই পাশে লিখবা। এই হচ্ছে বিয়োগফল বাইনারির। দেখো বুঝছো কিনা? এই বিয়োগফলটা বুঝছো কিনা দেখো। আফরিন জান সাথী, হ্যাঁ বুঝতে পেরেছি। শূন্য হবে ক্লিয়ার ভাইয়া, হিমেল শেখ এটাই হবে, একদম বুঝতে পারি। এবিসি এগুলোর মানগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ, এবিসি এর মানগুলো মুখস্থ করবা। হেক্সাডেসিমাল সংখ্যা এসে যখন হেক্সাডেসিমাল পড়বা তখন এসে এ বি সি এই ভ্যালুগুলো মুখস্থ করে নিবা। এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, এই মানগুলো কি করবা? মুখস্থ করে নিবা। সাদিয়া তনিমা ক্লিয়ার। সাগর ইসলাম 20 তারিখ থেকে এক্সাম শুরু, টেস্ট ভালো করে পড়ো, ক্লিয়ার। লামিয়া ইসলাম ক্লিয়ার, জান্নাতি জান্নাতি ক্লিয়ার। ওকে ভাইয়া, যদি ক্লিয়ার হয় আমরা পরের স্লাইডে যাই। দেখো পরের স্লাইডে আবারও হোমওয়ার্ক। এখানে রেডিক্স পয়েন্ট বাদ দিবা, রেডিক্স পয়েন্টটা বাদ দিয়ে, এটা তো রেডিক্স পয়েন্ট না, এটা তো নর্মাল, এটা করবা, হোমওয়ার্কগুলো কমপ্লিট করবা। এখান থেকে আইসা দাদা থেকে বাবাকে বিয়োগ করবা। হ্যাঁ, এখানে 2477 থেকে 77 বিয়োগ করবা, অক্টাল সংখ্যার বিয়োগ মানে 8 ভিত্তিক সংখ্যার বিয়োগ। এখানে এসে হেক্সাডেসিমাল 16 মানে 16 ভিত্তিক সংখ্যার বিয়োগ। এখানে এসে বাইনারির সংখ্যার বিয়োগ অর্থাৎ 16 সংখ্যার বিয়োগ, 2 ভিত্তিক সংখ্যার বিয়োগ। আমি শব্দতে 16 লিখে ফেলছি, এটাতে 16 ঠিক আছে, এটাতে 2 ভিত্তিক সংখ্যার বিয়োগ করবা। এই 3 রকমের বিয়োগ হোমওয়ার্ক করবা। হোমওয়ার্ক করে কি করতে হবে? হোমওয়ার্ক করে হোমওয়ার্ক সাবমিট করতে হবে। কোথায় সাবমিট করতে হবে? গন্তব্য ঢাবি এইচএসসি প্লাস ডিউ যে গ্রুপটা, এই গ্রুপে কি করবা? হোমওয়ার্ক সাবমিট করবা। তাহলে তোমাদের এই পর্যন্তই হচ্ছে আজকের ক্লাস। তোমাদের কি করতে হবে? তোমাদের কাজ হচ্ছে এইখানে আমি যা পড়ালাম আজকে ওই ক্লাসের ক্লাস নোট করবা। এই স্লাইডের পিডিএফ দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিলে ক্লাস নোট করবা। ক্লাস নোট করে ক্লাস নোট প্লাস যে 2টা হোমওয়ার্ক দিলাম এই হোমওয়ার্ক গ্রুপে সাবমিট করবা সন্ধ্যা 7টার পূর্বে। এবং আমি প্রত্যেকজনের হোমওয়ার্ক দেখব, হোমওয়ার্ক দেখে হোমওয়ার্ক কি করব? অ্যাপ্রুভ করে দিব। যদি কেউ হোমওয়ার্ক না করো
তাহলে তাকে ফাইন্ড আউট করে এই গ্রুপ থেকে আগামী এক ক্লাসের জন্য তাকে ব্যান করা হবে, পরে ক্লাস করতে পারবে না। সুতরাং সবাইকে হোমওয়ার্ক করতে হবে, হোমওয়ার্ক না করলে শাস্তি আছে। ওকে, তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের আজকের ক্লাস। আগামী ক্লাস হবে ক্লাস রুটিন অনুযায়ী কালকের দিনের পরের দিন। কালকের দিনটা তোমাদের ডে অফ, তোমরা এই দিনে হোমওয়ার্ক কমপ্লিট করবা, ক্লাস নোট করবা। তাহলে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।